আমরা গ্র্যাভিটেশন ফিল্ড পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পড়েছি, এবার থার্ড ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেট নিয়ে মোটামুটি আমাদের সবারই একটা আইডিয়া আছে, অদ্ভুত একটা মেটেরিয়াল যে আয়রনকে অ্যাট্রাক্ট করতে পারে। আবার দুটো ম্যাগনেটের সেম পোল কাছাকাছি রাখলে তারা রিপেল করে দূর থেকেই, আর অপোজিট পোল কাছাকাছি রাখলে অ্যাট্রাক্ট করে। আর একটা প্রপার্টি আছে যে যদি কোনো বার ম্যাগনেটকে ঝুলিয়ে রাখা যায় তাহলে নর্থ সাউথ ডিরেকশন ইন্ডিকেট করে। তা দূর থেকে ম্যাগনেট ফোর্স অ্যাপ্লাই করে, তার মানে এখানেও ফিল্ড আছে। কিন্তু এই ফিল্ডের সোর্স কি, কে এই ফিল্ডে ফোর্স এক্সপিরিয়েন্স করে, কেন করে, এই নিয়ে পুরো আইডিয়া কিন্তু সায়েন্টিস্ট মহলে 200 বছর আগেও ছিল না। এখন থেকে ঠিক 200 বছর আগে ওরস্টেড তার সেই ফেমাস এক্সপেরিমেন্ট, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ওপর কম্পাস রেখে, সেই এক্সপেরিমেন্টটা দিয়ে উনি প্রুভ করেন যে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের একটা রিলেশন আছে। তারপর অ্যাম্পিয়ার, বায়োট, সাভার্ট, ম্যাক্সওয়েল, ইনক্লুডিং আইনস্টাইন, সবাই স্টেপ বাই স্টেপ ম্যাগনেটিজমের মিস্ট্রি সলভ করেছেন। আইনস্টাইন তার ফেমাস থিওরি অফ রিলেটিভিটি দিয়ে ম্যাগনেটিজমকে এক্সপ্লেন করেছিলেন। এখনও ম্যাগনেটিজম নিয়ে ডেভেলপমেন্ট চলছে, কিন্তু এখন অবধি আমরা জেনে গেছি যে ম্যাগনেটিজমের জন্য সেই চার্জই দায়ী যে চার্জ কিনা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করে। তা কীভাবে দায়ী, কে এই ফিল্ডে ফোর্স এক্সপিরিয়েন্স করে, এই ফিল্ডের বিহেভিয়ার কীরকম, এইগুলো এই চ্যাপ্টারে এবার ডিসকাস করা হবে। আর আমরা দেখব যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের সাথে এর খুব মিল আছে বিহেভিয়ারে। তাই এই টেবিলটাতে গ্র্যাভিটেশন ফিল্ড, ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এই তিনটের কম্প্যারিজন স্টেপ বাই স্টেপ করা আছে। এতে স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটা বুঝতেও সুবিধা হবে, মনেও থাকবে। আমরা দেখেছি মাস গ্র্যাভিটেশন ফিল্ড তৈরি করতে পারে। সেই ফিল্ডে অন্য কোনো মাস এলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করে। আবার একটা চার্জ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করতে পারে। সেই ফিল্ডে অন্য কোনো চার্জ এলে সে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা সোর্স চার্জকে রেস্টে রেখেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে। কিন্তু এই সোর্স চার্জ যদি মুভ করে তাহলে সে আরেকটা ফিল্ড তৈরি করতে পারে। এই ফিল্ডের নামই হলো ম্যাগনেটিক ফিল্ড। এখানে তাহলে কে এই ফিল্ডটা তৈরি করছে? মুভিং চার্জ, অর্থাৎ চার্জ উইথ ভেলোসিটি। তাহলে এই ফিল্ডে কার ফোর্স এক্সপিরিয়েন্স করার কথা? তাহলে কোশ্চেন আসবে, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি এই ফিল্ড তৈরি করার জন্য রেসপন্সিবল? সেই সেম প্রপার্টিওয়ালা অন্য কোনো পার্টিকেল এই ফিল্ডে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তার মানে আরেকটা মুভিং চার্জ, অ্যানাদার চার্জ উইথ এ ভেলোসিটি। তাহলে আমরা লিখতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটি এই ফিল্ডের জন্য রেসপন্সিবল সে হচ্ছে কিউ ইন্টু ভি। তাহলে আমরা আগের মতো এখানেও লিখতে পারি যে ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ ইকাল টু সেই কোয়ান্টিটি ইন্টু ফিল্ড। আর এখানে ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যাকে আমরা বি দিয়ে ডিনোট করব। কিন্তু বাকি কেসগুলোতে দেখো যে রেসপন্সিবল কোয়ান্টিটিগুলো ছিল, যেমন মাস, চার্জ, এরা সবাই স্কেলার। কিন্তু এখানে এই যে কোয়ান্টিটি কিউ ইন্টু ভি, এখানে ভি কিন্তু ভেক্টর। তাহলে কিউ ভি পুরোটাই ভেক্টর, ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করছো। কিন্তু এই কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই হচ্ছে আরেকটা ভেক্টরের সাথে, যে কিনা বি। ফিল্ড ভেক্টর সবসময়তেই, ফিল্ড মানে ফোর্স পার ইউনিট কোয়ান্টিটি, তাহলে এটাও ভেক্টর। তাহলে এখানে দুটো মাল্টিপ্লিকেশন হতে পারে, ডট বা ক্রস। লেফট হ্যান্ড সাইডে দেখো ফোর্স রয়েছে, এ নিজে একটা ভেক্টর। তাহলে ডান দিকে যে মাল্টিপ্লিকেশনটা হবে সেটাও ভেক্টর মাল্টিপ্লিকেশনই হবে, তার মানে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। কিন্তু এতে বাকি কেসগুলোর সাথে আরেকটা ডিফারেন্স তৈরি হলো। বাকি কেসগুলোতে কোয়ান্টিটি যে ফোর্স এক্সপিরিয়েন্স করে তার ডিরেকশন কিন্তু ফিল্ডের ডিরেকশনই ছিল, কিন্তু এখানে ক্রস প্রোডাক্ট হচ্ছে। আর ক্রস প্রোডাক্টের ডিরেকশন যে দুটো ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন হয় তাদের ডিরেকশানে কিন্তু হয় না, তাদের কারো ডিরেকশনই হয় না, রাদার তাদের দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। এটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বার করতে পারি। যদি সি কোনো ভেক্টর ইজিক্যাল টু এ ক্রস বি হয়, তাহলে হাত সোজা করে যদি তুমি এর দিকে ইন্ডিকেট করো, আর বুড়ো আঙুল বাদে সবকটা আঙুল যদি বি এর দিকে কার্ল করতে পারো, তাহলে বুঝতে হবে বুড়ো আঙুলের ডিরেকশন সি এর ডিরেকশনকে ইন্ডিকেট করছে।
মানে যদি এ ক্রস বি যদি এক্স ওয়াই প্লেনে থাকে, এটা ধরো এক্স ওয়াই প্লেন, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে প্রোডাক্ট থাকবে জেড অ্যাক্সিস বরাবর। মানে এখানে সি এর ডিরেকশন স্ক্রিন থেকে তোমাদের দিকে। আচ্ছা, এবার যদি আরেকটা ভেক্টর ডি ইজিক্যাল টু বি ক্রস এ বলি, তাহলে কি আমরা আগের মতো এ টু বি আঙুল কি কার্ল করতে পারবো? পারবো না। পারবো যদি হাত থেকে উল্টে নিই তো। কিন্তু এতে কি হলো, বুড়ো আঙুলের ডিরেকশন উল্টে গেল, মাইনাস জেড অ্যাক্সিস হয়ে গেল। তাহলে ডি এর ডিরেকশন কোনটা? স্ক্রিন থেকে নিচের দিকে, তোমাদের থেকে স্ক্রিনের দিকে, অ্যাওয়ে ফ্রম ইউ। তাহলে একটা জিনিস এখানে শিওর, এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। এরা এক নয়, ম্যাগনিটিউড এক কিন্তু ডিরেকশন উল্টো। তাই এখানে যেরকম লিখেছি এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, এটাকে উল্টে কিন্তু কিউ বি ক্রস ভি এরকম লেখা যায় না। আর এখানে আরেকটা জিনিস বোঝা গেল যে চার্জ কিউ মোটেই এখানে ম্যাগনেটিক ফিল্ড বি এর দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, বরঞ্চ তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এবারে ম্যাগনিটিউড দেখা যাক। এফ ভেক্টর ইজিক্যাল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু কিউ ভি সাইন থিটা আমরা লিখতে পারি, কিন্তু এখানে একটা আর ক্যাপ দিতে হবে, কেননা এটা ভেক্টর। এই আর ক্যাপ হলো সেই ফোর্সের ইউনিট ভেক্টর যেটা নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম, যেটা এই চার্জটা ফিল করবে। এই আরকে বাদ দিয়ে এরকম লিখতে পারি এফ ইজিক্যাল টু কিউ ভিভি সাইন থিটা, যেখানে থিটা ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ক্রস প্রোডাক্ট যেরকম হয়। তাহলে এখানে বি এর ইউনিট কী হবে? বি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ ইন্টু ভি। এফ নিউটন, কিউ কুলাম, ভি মিটার পার সেকেন্ড, সেখান থেকে বি এর জন্য এটা আসবে নিউটন পার কুলাম পার মিটার ইন্টু সেকেন্ড। আরেকটা ইউনিটও আছে, পরে জানবে, নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার, কিন্তু এসআইতে এই ইউনিটটার নাম হলো টেসলা। আর ইকুয়েশন থেকে আমরা ডাইমেনশনও পাবো, বি যেখানে এফ বাই কিউ ইন্টু ভি, এগুলোর ভ্যালু বসালে পাবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই আই টি ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান চার্জ আই টি। তাহলে পাবো এম টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এবার একটা কেস কনসিডার করা যাক, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমে ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড বি এক্সিস্ট করছে। এই অবস্থায় একটা চার্জ কিউ উইথ ভেলোসিটি ভি এই ফিল্ডে এন্টার করে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, মানে চার্জের ভেলোসিটি ডিরেকশন অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তাহলে যে ফোর্স এই চার্জটা এক্সপিরিয়েন্স করবে তার ম্যাগনিটিউড কত? এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা, থিটা 90 ডিগ্রি, সাইন থিটা 1, তাহলে আমরা বলতে পারি কিউ ভিবি। এবার এটা ডিরেকশন কি ফোর্সের? একটু আগে যেরকম বললাম ক্রস প্রোডাক্ট দুজনের সঙ্গে 90 ডিগ্রি হবে। এখানে ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর, ম্যাগনেটিক ফিল্ড বি বরাবর, তাহলে আমরা আঙুল কার্ল করব এক্স টু ওয়াই অ্যাক্সিস।
জেড অ্যাক্সিসে বুড়ো আঙুল, তার মানে ফোর্সের ডিরেকশন জেড অ্যাক্সিস বরাবর। এটাকে তোমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যেটা তোমরা আগে পড়েছো, সেটা দিয়েও বার করতে পারো। লেফট হ্যান্ড রুল অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্টের ডিরেকশন বার করারই একটা রুল। যেমন ধরো কি ছিল, ইন্ডেক্স ফিঙ্গার বরাবর ম্যাগনেটিক ফিল্ড থাকবে, মিডল ফিঙ্গার বরাবর চার্জের ভেলোসিটি থাকবে। ওখানে আমরা কারেন্ট পড়েছিলাম যদিও, তা কারেন্টের ডিরেকশন আর চার্জের ভেলোসিটি এই দুটো তো একই ডিরেকশন শো করছে, সেই জন্য আমরা এখানে মিডল ফিঙ্গার কারেন্টের ডিরেকশন না করে এখানে আমরা চার্জের ভেলোসিটি ডিরেকশন করলাম। তাহলে থাম্ব যেদিকে রয়েছে সেটা হচ্ছে ওই চার্জটা যে ফোর্স ফিল করছে কিউভিবি, সেই ফোর্সের ডিরেকশন। তাহলে এবার থেকে যখনই দেখবে ভি বি এরা 90 ডিগ্রিতে রয়েছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, সঙ্গে সঙ্গে ফোর্সের ডিরেকশন বার করবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। কিন্তু যদি ভি আর বি পারপেন্ডিকুলার না হয়, মানে চার্জের ভেলোসিটি ডিরেকশন এক্স অ্যাক্সিস বরাবর না হয়ে যদি অন্য কোনো ডিরেকশনে হয়, ধরে নাও ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল থিটা করেছে, মানে বি এর সাথে একটা অ্যাঙ্গেল থিটা করেছে, তাহলে আমরা জানি কিউভিবি সাইন থিটা এটা হবে, যেটা কিনা লেস দেন কিউভিবি, কারণ সাইন থিটার ভ্যালু ওখানে একের থেকে কম হবে। কিন্তু ডিরেকশন আবার বি টু ভি আঙুল কার্ল করো, তাহলে দেখো জেড অ্যাক্সিস বরাবর বুড়ো আঙুল, ডিরেকশন জেড অ্যাক্সিস বরাবরই হবে। কিন্তু আমি অ্যাঙ্গেল যদি এবার কমাতে কমাতে 0 করে দিই, তাহলে দেখো কিউভিভি সাইন 0 মানে 0। তার মানে ফোর্স এক্সপিরিয়েন্স করার কন্ডিশন এখানে তিনটে। চার্জ থাকতে হবে, তাকে মুভ করতে হবে, আর সেই ডিরেকশন, মুভমেন্টের ডিরেকশন মানে ভেলোসিটির ডিরেকশন ওই ম্যাগনেটিক ফিল্ড বরাবর হওয়া চলবে না। দেয়ার মাস্ট বি সাম অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি, তাহলে এই চার্জটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে মিনিমাম ভ্যালু অফ ফোর্স কত পেলাম 0, ম্যাক্সিমাম ভ্যালু কত পেলাম কিউভিভি। এবার অ্যাঙ্গেল বাড়াতে বাড়াতে 180 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে আবার ফোর্স 0। আর যদি 180 ডিগ্রির বেশি হয় তাহলে ফোর্স নেগেটিভ, তাহলে মাইনাস জেড অ্যাক্সিস বরাবর এটা মুভ করবে, যেরকম ক্রস প্রোডাক্ট আমাদের ইন্ডিকেট করছে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা প্লাস চার্জ ধরে সব কিছু করেছি। যদি মাইনাস চার্জ হয় তাহলে কিন্তু ফোর্সের ডিরেকশন সবসময় উল্টে যাবে। যখন প্লাস চার্জের জন্য আমরা যেগুলো জেড অ্যাক্সিস পেয়েছিলাম সেটা ওখানে মাইনাস জেড অ্যাক্সিস হয়ে যাবে, আর মাইনাস জেড অ্যাক্সিস যেখানে পাচ্ছিলাম প্লাস চার্জের জন্য সেটা মাইনাস চার্জের জন্য পেয়ে যাবো প্লাস জেড অ্যাক্সিস। এবার আবার কেস 1-এ গিয়ে দেখব, যেখানে ভেলোসিটি আর ফিল্ড 90 ডিগ্রিতে ছিল, সেখানে দেখব ওই চার্জ পার্টিকেলটা কীরকমভাবে মুভ করবে, তার লোকাস কীরকম হবে। এই লোকাস বোঝার জন্য আমরা এক্স ওয়াই প্লেনে না দেখে এবার দেখব জেড এক্স প্লেনে। জেড এক্স প্লেনের পার্সপেক্টিভে দেখলে আমরা লোকাসটা বুঝতে পারবো, কিন্তু জেড এক্স প্লেনের পার্সপেক্টিভে আমরা ম্যাগনেটিক ফিল্ডকে কীভাবে ইন্ডিকেট করব। ম্যাগনেটিক ফিল্ড ছিল কি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাই এখানে ওয়াই অ্যাক্সিস কীরকম স্ক্রিন থেকে দূরে সরে যাচ্ছে, অ্যাওয়ে ফ্রম ইউ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও এখানে তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এখানে এগুলোকে দেখো ক্রস দিয়ে বোঝানো হয়েছে। এরকম করার কারণ হলো এই যেগুলো ক্রস দেখছো এগুলো অ্যাকচুয়ালি একটা অ্যারোর টেলের ফেদারগুলো যেরকম ক্রস ওরিয়েন্টেশনে থাকে তোমরা সেটাই দেখতে পাচ্ছ। মানে ধরো এরকম একটা অ্যারো আছে, এই অ্যারোটাকে যদি এর লেংথ অ্যালং দ্য লেংথ তোমরা যদি দেখো পেছন থেকে, তাহলে কি দেখতে পাবে, ওর টেলগুলো যে ক্রস ওরিয়েন্টেশনে রয়েছে সেগুলোই তোমাদের চোখে পড়বে, অ্যাজ ইফ সামনেটা তোমরা দেখতে পাবে না। তাহলে ক্রস দেওয়া আছে মানে এটা মিন করছে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইজ অ্যাওয়ে ফ্রম ইউ। আর যদি টুয়ার্ডস ইউ হতো, যদি এই জেড এক্স অ্যাক্সিসকে এই পার্সপেক্টিভে না দেখে এই দিক থেকে যদি দেখো ভিউটা, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উইল বি টুয়ার্ডস ইউ। তখন আমরা কীভাবে শো করব, তখন একটা পয়েন্ট দেবো, অ্যাজ ইফ আমরা ওই অ্যারোটার পয়েন্টের যে নোজটা আছে, যে হেড
সেটা দেখতে পাচ্ছি, পেছনের টেলটা দেখতে পাচ্ছি না। তাহলে ডট আর ক্রসের এখানে এই মানে। তো এখানে আমরা আগের পার্সপেক্টিভে দেখব, এখানে লেফট হ্যান্ড রুল ইউজ করা সুবিধা হবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, তাহলে তোমার ইন্ডেক্স ফিঙ্গার এমনভাবে প্লেস করো যাতে ইট শোজ ডিরেকশন অ্যাওয়ে ফ্রম ইউ। এবার মিডল ফিঙ্গার ওই ভেলোসিটিটাকে শো করবে লেফট টু রাইট। এবার দেখো তোমার বুড়ো আঙুল জেড অ্যাক্সিস বরাবর দেখাচ্ছে কি না, তার মানে ফোর্সের ডিরেকশন জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এবার এই চার্জটা যে মুভ করছিল এক্স অ্যাক্সিস বরাবর, সে একটা অ্যাক্সিলারেশন জেড অ্যাক্সিস বরাবরও পাবে, তাহলে ওই দিকেও একটা ভেলোসিটি থাকবে। তাহলে যতক্ষণে এই অ্যাক্সিলারেশনের জন্য সে কিছুটা ওপরে উঠবে, সে তার ইউজুয়াল যে ভেলোসিটিটা ছিল সেটার জন্য কিছুটা ডান দিকেও চলে যাবে। তাহলে এই দুটো মিলে ওর নেক্সট পজিশন অনেকটা এরকম হবে। এখন আবার আমরা লেফট হ্যান্ড রুল ইউজ করব। দেখো এখন কিন্তু ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনও ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এটা 90 ডিগ্রিতেই রয়েছে। মিডল ফিঙ্গারকে এমনভাবে ওরিয়েন্টেশনে রাখো যাতে এটা ওই অ্যারোটার সঙ্গে মেলে। আর দেখো তোমার ইন্ডেক্স ফিঙ্গার কিন্তু একই আছে, তার মানে ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের মধ্যে এখনও 90 ডিগ্রি আছে। তাহলে এবার থামকে দেখো, বুড়ো আঙুলকে দেখো কোন দিকে ইন্ডিকেট করছে, তাহলে সেই দিকে এই অ্যারোটা আছে, লাল অ্যারোটা, তাহলে এটাই হবে ডিরেকশন। তাহলে এই ফোর্সের জন্য একটা অ্যাক্সিলারেশন ওপরের দিকে হবে, আর ওর যে ইউজুয়াল ভেলোসিটি ভি ছিল তার জন্য কিছুটা ওপরের দিকেও যাবে। তাহলে নেক্সট কেস এরকম একটা জায়গায় আসবে। কিন্তু দেখো এখনও ম্যাগনেটিক ফিল্ডের সাথে ভেলোসিটি 90 ডিগ্রিতে আছে, তাহলে এখনও আগের মতো ওই লাল অ্যারোর ডিরেকশানে এটা মুভ করবে, আবার নিজের ভি ভেলোসিটিতেও যাবে। তাহলে দুয়ে মিলে আবার নেক্সট পজিশন এরকম, এরকমভাবে এটা নেক্সট পজিশন হবে এরকম, তারপর এরকম। প্রত্যেকটা কেসে ম্যাগনেটিক ফিল্ড আর ভেলোসিটি 90 ডিগ্রিতে রয়েছে। তাহলে লেফট হ্যান্ড রুল অনুযায়ী এটা এইভাবে আলটিমেটলি একটা সার্কুলার মোশনে চলে আসবে। তার মানে এই চার্জ পার্টিকেলটা ট্র্যাপড হয়ে গেল এখানে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ট্র্যাপড হয়ে গেল। এটা কিন্তু যে ভেলোসিটি নিয়ে যেদিকে যাচ্ছিল সেদিকে আর যা হলো না, ভেলোসিটির ম্যাগনিটিউড সেম আছে, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গিয়ে এটা এখানেই সার্কুলেট করতে কন্টিনিউ করবে। তাই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা যেরকম লিনিয়ার বা প্রজেক্টাইল মোশন দেখতে পারি, কীরকম না, এই ধরো ফিল্ড নিচের দিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এই অবস্থায় একটা পজিটিভ চার্জকে কেউ ওপর থেকে রিলিজ করলো, তাহলে এটা এই ফিল্ড বরাবর যাবে, লিনিয়ার মোশন, অ্যাক্সিলারেশন হবে। আবার ধরো কেউ নিচে থেকে ওপরের দিকে ছুটলো, তাহলেও দেখো ওপরে গিয়ে এটা কানেক্ট গিয়ে নিচের দিকে ফিরে আসবে। যেরকমভাবে গ্র্যাভিটেশন ফিল্ডে ওপর দিকে যদি কোনো অবজেক্টকে ছোড়ো তাহলে সেটা খানিকটা গিয়ে নিচে ফিরে আসে, একটা হাইট গিয়ে নিচে রিটার্ন করে, সেরকম। আর থার্ড কেস হলো যদি এটাকে একটা অ্যাঙ্গেলে তুমি ছোড়ো, যেরকমভাবে প্রজেক্টাইল আমরা করেছিলাম গ্র্যাভিটেশন ফিল্ডে, সেরকমভাবে যদি এই ইলেকট্রিক ফিল্ডে একটা অ্যাঙ্গেলে যদি এই চার্জটাকে থ্রো করা হয় তাহলে পরে এরকম প্রজেক্টাইল দেখতে পাবো। আর যদি রেস্টে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে অ্যালং দ্য ফিল্ড যেরকম যায় অ্যাক্সিলারেশন নিয়ে ওরকম যেতে থাকবে, একটা লিনিয়ার মোশন হবে। কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই চার্জের এই কোনোটাই হয় না, হয় হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। তাহলে এই চার্জের ওপর যে ফোর্সটা এখন অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে সেন্টিপিটাল ফোর্স বলা যায়, আর এই অ্যাক্সিলারেশনটাকেও সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন বলা যায়। আর তাহলে আবার সেন্টিপিটাল ফোর্স আবার নো ওয়ার্ক ফোর্স, এর জন্য কোনো ওয়ার্ক ডান হয় না। তার মানে এই ফোর্সের জন্য, ম্যাগনেটিক ফোর্সের জন্য ওই চার্জটার ওপর কোনো ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে আমাদের এখানে সেই পোটেনশিয়ালের যে কনসেপ্টটা সেটা কিন্তু এখানে এইভাবে আসবে না, আসবে অন্যভাবে আসবে, কিন্তু এই ওয়ার্ক ডানের জন্য কিন্তু কোনো পোটেনশিয়াল পাওয়া যাচ্ছে না, কেন ওয়ার্ক ডান জিরো। এখন দেখো যদি এটা সেন্টিপিটাল ফোর্স হয় তাহলে আমরা এই ফোর্সটার এমনিতে ম্যাগনিটিউড বার করেছিলাম, আর সেন্টিপিটাল ফোর্স হলে আমরা এটা দুটোকে ইকুয়াল করে এখানে লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকাল টু কিউ ভি বি, যেখানে এম হচ্ছে ওই চার্জড পার্টিকেলটার মাস, আর আর হচ্ছে যে রেডিয়াস নিয়ে এটা রোটেট করছে। তাহলে আমরা এখান থেকে ভেলোসিটি বার করতে পারি, এখানে ভেলোসিটি ইজ ইকাল টু কিউ বি আর ডিভাইডেড বাই এম। এই কিউ বাই এম এই যে জিনিসটা এটাকে বলা হয় স্পেসিফিক চার্জ। এটা আলাদা করে রিকগনিশন এই জন্যে আছে যে এটা যে সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলো আছে, ইলেকট্রন বলো প্রোটন বলো, এদের জন্য কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট, সেই জন্যে এই স্পেসিফিক চার্জের এই কনসেপ্টটা আসে। যাই হোক, তাহলে ভি ইকুয়াল টু কিউ বি আর ডিভাইডেড বাই এম। এখানে দেখো কিউ এম স্পেসিফিক চার্জ, এটা কনস্ট্যান্ট, একটু আগে বললাম।
তাহলে কে কনস্ট্যান্ট নয় এখানে, একটা পার্টিকুলার ম্যাগনেটিক ফিল্ডের জন্য বিও কনস্ট্যান্ট হবে। তাহলে কনস্ট্যান্ট নয় কে আর, তার মানে চার্জ পার্টিকেলের যদি ভেলোসিটি বেশি হয় সে তাহলে অনেক বড় রেডিয়াস নিয়ে ঘুরবে, আর যদি ভেলোসিটি কম হয় তাহলে সে কম রেডিয়াস নিয়ে ঘুরবে। সার্কুলার মোশন যখন, তখন আমরা টাইম পিরিয়ডও বার করতে পারবো এই রোটেশনের। তো যখনই আমরা টাইম পিরিয়ড বার করবো তখনই আমাদের আসবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। ওমেগা ইজ ইকাল টু ভি বাই আর। সেখান থেকে আমরা পাবো ওমেগা ইজ ইকাল টু কিউ বি ডিভাইডেড বাই এম। আর ওমেগা ইজ ইকাল টু 2π/t, সেখান থেকে আমরা পাবো টি ইজ ইকাল টু টাইম পিরিয়ড 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। এটা গেল টাইম পিরিয়ড, এটা রেসিপ্রোকাল করলেই ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে, হুইচ ইজ কিউ বি ডিভাইডেড বাই 2πm। এই ফ্রিকোয়েন্সিটার একটা নাম আছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। কেন এই নাম সেটা একটু পরে জানবো। আর এখান থেকে কাইনেটিক এনার্জি আমরা বার করেই নিই, হাফ এম বি স্কোয়ার ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কিউ বি আর বাই এম, এটা বসিয়ে দাও। এটা এখানে তাহলে কয়েকটা কোয়ান্টিটি নিয়ে একটু বলা যাক। যেমন ধরো ওমেগা, এটা কার উপর ডিপেন্ড করে, যদি ভেলোসিটি বেড়ে যায় তাহলে ওমেগার কী হবে, কিছুই হবে না, কারণ ওমেগা না ভেলোসিটি না রেডিয়াস কারোর উপর ডিপেন্ড করে না। ওমেগা ইজ ইকাল টু কিউ বি ডিভাইডেড বাই এম। তার মানে যদি বি বেড়ে যায় একমাত্র ওমেগা তখনই বাড়তে পারে, কিউ এম তো কনস্ট্যান্ট। তাহলে ভি আর আর এর ওপর কেন ডিপেন্ড করছে না, তার কারণ এটা ভি আর আর এর রেশিও। যখনই ভি বেড়ে যাবে তখন আমরা একটু একই দেখলাম আর বেড়ে যাবে, দিয়ে এই রেশিওটা সেম থাকবে, তাহলে ওমেগা সেম থাকবে। মানে ধরো একটা পার্টিকেল এখান দিয়ে ঢুকলো কম রেডিয়াসে, এরকম একটা ভেলোসিটি নিয়ে ঢুকলো, তাহলে এইভাবে কম রেডিয়াসে এটা ঘুরবে। এবার সে বেশি ভেলোসিটি নিয়ে ঘুরতে শুরু করলো, তাহলে সে বেশি রেডিয়াস নিয়ে এইভাবে ঘুরবে, কিন্তু তাতে ওমেগা কিছু চেঞ্জ হবে না। এটা যেমন ধরো তোমাদের একটা ফ্যান, যে সিলিং ফ্যান যখন ঘোরে তখন সেন্টার থেকে একটা ডিস্টেন্সে 1 ফুট নাও, এই 1 ফুট ডিস্টেন্সে একটা পয়েন্ট ধরো, সেই পয়েন্টটা যে রেডিয়াসে যে ভেলোসিটিতে ঘুরছে, তুমি এবার 2 ফুট দূরে একটা পয়েন্টকে ভাবো, ওর ভেলোসিটি অনেক বেশি আর ওর রেডিয়াসও বেশি, কিন্তু দেখো গোটা ফ্যানে যে কোনো ব্লেডের যে কোনো পয়েন্ট নাও না কেন সবার ওমেগা সেম। দ্য কেস ইজ সেম হিয়ার। তাহলে এখানে ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, অনলি ডিপেন্ডস অন বি। আচ্ছা, টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডের ইকুয়েশনও দেখো, না আছে ভি না আছে আর, তাহলে টাইম পিরিয়ডও কারোর ওপর ডিপেন্ড করছে না, অনলি বি এর ওপর ডিপেন্ড করছে। তাহলে ফ্রিকোয়েন্সিও তাই, পার্টিকুলার কোনো বি এর জন্য এটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, এবার আমরা আসবো যেখানে থিটা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে বি আর ভি পারপেন্ডিকুলার নয়। এখানে এই লোকাসটা কীরকম হবে, ধরো এবার ভেলোসিটি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস না হয়ে একটা অ্যাঙ্গেলে রয়েছে, ওয়াই অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেলে রয়েছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রয়েছে সাপোজ। তাহলে ফোর্সের ম্যাগনিটিউড কিউ ভি বি সাইন থিটা। আর এই যে ভি ভেলোসিটি, এটার আমরা এখানে দুটো কম্পোনেন্ট বার করি, যেটা একটা হবে ভি সাইন থিটা, যেটা ওই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। বোঝা যাচ্ছে এটার জন্যই কিন্তু ফোর্স, এই ভি সাইন থিটার জন্যই কিন্তু এই ম্যাগনেটিক ফোর্স। আর একটা কম্পোনেন্ট ভি কস থিটা, যেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস, এটার জন্য কোনো ফোর্স নেই এই পার্টটার জন্য। তাহলে এই পার্টটার জন্য কী হবে, এই পার্টটার জন্য চার্জটা যেভাবে মুভ করছিল সেভাবে মুভ করতে থাকবে। যদি ভেলোসিটির ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের দিকে হয় তাহলে সেই ভেলোসিটির কোনো এখানে রোল নেই, কিন্তু হ্যাঁ ওটা ওকে মুভ করাবে, যেরকমভাবে ডিসপ্লেসড হচ্ছিল সেভাবে হবে। কিন্তু ভি সাইন থিটা যে আছে এটার জন্য ও ম্যাগনেটিক ফোর্স ফিল করবে, আর সেটা যদি করে তাহলে যেভাবে একটু আগে সার্কুলার মোশন দেখলাম সেটা এখানেও করবে। ওই যে জেড এক্স প্লেন বরাবর যেভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটা রোটেট করলো, এখানেও সেটা পাবো। কিন্তু এই মোশন ছাড়া আরেকটা মোশনও এখানে রয়েছে ভি কস থিটা, যেটার জন্য পার্টিকেলটা এখানে কিভাবে মুভ করবে, ম্যাগনেটিক ফিল্ড বরাবর, কেননা ওই ভেলোসিটি ডিরেকশনটা ওই দিক বরাবরই আছে। তার মানে এই যে ক্রস দেখছো এটা কি ডিনোট করছে, ম্যাগনেটিক ফিল্ড তোমাদের থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম ইউ, আর ওই ভেলোসিটিটাও ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে তোমরা কী পাবে, একটা হেলিক্যাল, একটা স্প্রিংয়ের মতো একটা লোকাস পাবে এই রকম।
এই স্প্রিংয়ের এই দেখো দুটো লুপের মাঝখানে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে পিচ। এই ডিস্টেন্সটা কীভাবে বার করব না, দেখো একটা কমপ্লিট রোটেশনের জন্যই এই ডিস্টেন্সটা তৈরি হয়েছে। তাহলে ওই একটা কমপ্লিট রোটেশনের জন্য কত টাইম লেগেছে, যত তার টাইম পিরিয়ড টি, টি ইজিক্যাল টু কত পেয়েছিলাম 2πm ডিভাইডেড বাই কিউ ইন্টু বি। তাহলে এই টাইম পিরিয়ড ধরে এটা ওয়াই অ্যাক্সিসে এগোবে কত ভেলোসিটি নিয়ে, ভি কস থিটা। এই ভেলোসিটির জন্য এই ডিরেকশানে যাচ্ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স, ভেলোসিটি ইন্টু টাইম, আর এটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে আমরা ভেলোসিটি ইন্টু টাইম করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, ভি কস থিটা ইন্টু টি ইজিক্যাল টু 2πm ভি কস থিটা ডিভাইডেড বাই কিউ বি। এবার নেক্সট লরেন্স ফোর্স। তাহলে আমরা দেখলাম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চার্জ পার্টিকেল যদি মোশনে থাকে তাহলে সে ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে, যদি না তার ভেলোসিটি ডিরেকশন ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে হয় তাহলে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কিন্তু সেখানে যদি আরেকটা ইলেকট্রিক ফিল্ডও থাকে তাহলে সে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ইলেকট্রিক ফিল্ডের জন্য ডিরেকশনের দরকার নেই, যেদিকে ইলেকট্রিক ফিল্ড চার্জ সেদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবেই। তাহলে এখানে যদি একটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড একই সঙ্গে এক্সিস্ট করে তাহলে কিন্তু সে দুটো ফিল্ড একই সঙ্গে ফোর্স অ্যাপ্লাই করবে, আর এই কম্বাইন্ড ফোর্সের নাম লরেন্স ফোর্স। কম্বাইন্ড ফোর্স মানে রেজাল্টেন্ট। রেজাল্টেন্ট কী করে বার করবো, দুটোর ভেক্টর অ্যাডিশন। তাহলে এফ রেজাল্টেন্ট বা এফ লরেন্স ফোর্স ইজ ইকাল টু এফ ইলেকট্রিক ফিল্ড প্লাস এফ ম্যাগনেটিক ফিল্ড। এবার এগুলো থেকে আমরা এরকম লিখতে পারি কিউই প্লাস কিউভিবি ইজ ইকাল টু, কমন নিলাম কিউ, ই প্লাস ভি ক্রস বি। এখানে যেটা একটু আগে বললাম যে ভেলোসিটি ডিরেকশন যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় মানে বি এর দিকে হয় তাহলে পরে ভি কিন্তু এখানে ম্যাগনেটিক ফোর্স কিন্তু এখানে জিরো। আবার যদি ভেলোসিটি জিরোও হয় তাহলেও কিন্তু ম্যাগনেটিক ফোর্স জিরো। তাহলে এই দুটো কেসের জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কোনো এফেক্ট করবে না এই চার্জ পার্টিকেলটার উপরে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড সব সময়তেই করবে। এখানে একটা এক্সাম্পল দেখা যাক। এবার এখানে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটার নাম হচ্ছে ভেলোসিটি ফিল্টার। এটা কী কাজে লাগে, এটা কনস্ট্রাকশনটা বলি আগে। প্যারালাল প্লেটের মাঝখানে দেখেছো ওপর নিচে এখানে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে ওপর থেকে নিচের দিকে, আর এখানে ম্যাগনেটিক ফিল্ডেরও একটা ব্যবস্থা করা আছে। ক্রস মানে বুঝতে পারছো ইটস অ্যাওয়ে ফ্রম ইউ, তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনে 90 ডিগ্রিতে রয়েছে। এখানে বলা হয় ক্রস ফিল্ড, এটাকে বলা হয়। তা এই ক্রস ফিল্ডের মধ্যে দিয়ে সাবঅ্যাটমিক পার্টিকেল যেগুলো একটা ভেলোসিটি আছে, যেগুলো ধরো তোমাদের কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে বেরোচ্ছে, সেই পার্টিকেলগুলোকে এখান থেকে পাঠানো হয়। পাঠিয়ে কী হয় যে আমাদের পার্টিকুলার একটা ভেলোসিটির একটা পার্টিকেল ধরো দরকার। এবার অনেক রকম ভেলোসিটির পার্টিকেল বেরোচ্ছে, সেখানে আমার পার্টিকুলার একটাই ভেলোসিটির পার্টিকেল দরকার। তো আমি সেই ভেলোসিটির পার্টিকেলটাকে আমি এখানে ফিল্টার করে বার করবো। বাকি সমস্ত ভেলোসিটি যেগুলো আছে সেগুলো আমার লাগবে না, কারোর কম আছে কারোর বেশি আছে সেগুলো আমার লাগবে না। আমার পার্টিকুলার ভেলোসিটি ভি, এই ভি ভেলোসিটির যে পার্টিকেলটা আছে আমি চাই সেটাকে সিলেক্ট করতে, সেটাই শুধু আমার লাগবে। সেটাকে আমি কোথাও হিট করবো বা কিছু একটা করবো, তাহলে আমি এখানে এই অ্যারেঞ্জমেন্টটা দিয়ে আমি ফিল্টার আউট করতে পারি সেই পার্টিকেলটাকে। কীভাবে, ধরো পার্টিকেল কিউ চার্জ, এটাকে এই দুটো ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রিতে এখান দিয়ে পাস করানো হলো। ওপর থেকে নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড এটার সঙ্গে 90 ডিগ্রিতে আছে, যদি এক্স অ্যাক্সিস বরাবর ধরে নাও এটা, তাহলে 90 ডিগ্রিতে আছে। আবার দেখো ম্যাগনেটিক ফিল্ড ইটস অ্যাওয়ে ফ্রম ইউ, এটাও 90 ডিগ্রিতে আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এটার উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, নিচের দিকে, এটা যদি পজিটিভ চার্জ হয়তো। আর ম্যাগনেটিক ফিল্ড, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল লাগাও, ইন্ডেক্স ফিঙ্গার ইজ অ্যাওয়ে ফ্রম ইউ, মিডল ফিঙ্গার এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে দেখো বুড়ো আঙুল ওপরের দিকে, তার মানে এইটা হয়ে গেল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এবার দেখো এই দুটো ফিল্ডের জন্য যে ফোর্স তারা একদম মিউচুয়ালি অপোজিট ডিরেকশানে রয়েছে। তাহলে আমরা এরকম লিখতে পারি ফোর্সগুলো, আর এখান থেকে ইজিলি বলতে পারি ভি ইজ ইকাল টু ই বাই বি। তাহলে এটাই হচ্ছে কি এখানে কন্ডিশন, যে এই ভেলোসিটিটা আমরা যে ভেলোসিটি চাই সেটা আমরা জাস্ট ই আর বি এই দুটোর রেশিও, ই বি এই দুটো তো আমাদের নিজেদের কন্ট্রোলে আছে, তাহলে আমরা সেইভাবে রেশিওটাকে সাজাবো যাতে একটা পার্টিকুলার ভেলোসিটির পার্টিকেল আমরা বার করে আনতে পারি। এই পাশে একটা এরকম একটা হোল থাকবে,
যদি এই পার্টিকেলটা আনডেভিয়েটেড থাকে তাহলে এই হোল দিয়ে একমাত্র ওই পাস করতে পারবে, এভাবে আমরা পেয়ে যাব। তাহলে পার্টিকেলটা আনডেভিয়েট থাকার কন্ডিশনও এটাই যে ভি ইকুয়াল টু ই বাই বি হতে হবে। এখানে যদি চার্জটা নেগেটিভ হয় তাতেও কিছু যাবে আসবে না, তাতে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দুটো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তারা মিউচুয়ালি অপোজিটই থাকবে। কিন্তু তার জন্য দিস কন্ডিশন ডাজেন্ট চেঞ্জ। আমরা জাস্ট এখানে দুটো মাইনাস দেবো, মাইনাস কেটে যাবে, ব্যাস। কিছুক্ষণ আগে ম্যাগনেটিক ফিল্ডে চার্জের যে সার্কুলার মোশন দেখাচ্ছিলাম সেখানে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম ইউজ করেছিলাম। এই সাইক্লোট্রন হচ্ছে একটা ডিভাইস যার আরেকটা নাম হচ্ছে পার্টিকেল অ্যাক্সেলারেটর। নাম শুনে বোঝা যাচ্ছে যে পার্টিকেলকে অ্যাক্সেলারেট করা এর কাজ। কোন পার্টিকেলকে অ্যাক্সেলারেট করে? চার্জড পার্টিকেলকে। চার্জড পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল যেমন প্রোটন, আলফা পার্টিকেল, ডয়টেরন, যদিও এরা সাবঅ্যাটমিক পার্টিকেল নয়, তাও এদেরকে অ্যাক্সেলারেট করা হচ্ছে কি এর কাজ। কী হবে অ্যাক্সেলারেট করিয়ে? হাই ভেলোসিটি পাওয়া যাবে, সেই হাই ভেলোসিটির জন্য একটা হাই মোমেন্টাম পাবে বা হাই কাইনেটিক এনার্জি পাবে। সেই এনার্জি নিয়ে অন্য কোনো পার্টিকেলকে যখন হিট করবে, কোলাইড করবে, তখন তার রেজাল্ট দেখাটাই হচ্ছে টার্গেট। সে আলাদা ব্যাপার, এখানে আমাদের জানতে হবে ডিভাইসটা কীভাবে কাজ করে আর তার আনুষঙ্গিক কিছু ইকুয়েশন। তা ধরা যাক একটা চার্জ পার্টিকেল পি, এর চার্জ হচ্ছে কিউ আর এর মাস হচ্ছে এম। এটাকে আমাকে অ্যাক্সেলারেট করাতে হবে। সঙ্গে সঙ্গে আমি কী করবো? এটাকে একটা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, তাহলে এটা অ্যাক্সেলারেট করবে। তা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কি এটা অ্যাক্সেলারেট করবে না? ম্যাগনেটিক ফিল্ডে রাখলেও এটা অ্যাক্সেলারেট করবে, কিন্তু তার জন্য কিন্তু টার্ন করবে, এটার ভেলোসিটি বাড়বে না। আমাদের টার্গেট হচ্ছে ভেলোসিটিকে বাড়িয়ে কাইনেটিক এনার্জি বা মোমেন্টাম এটাকে বাড়ানো। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের জন্য আমরা কি দেখেছি? লিনিয়ার অ্যাক্সেলারেশন কিন্তু ওখানে হয় না, ওখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের জন্য ওটা রোটেট করতে থাকে ইউনিফর্ম সার্কুলার মোশনে, এতে ওর ভেলোসিটি কিন্তু বাড়ে না, কনস্ট্যান্ট থাকে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে ওর ভেলোসিটিকে বাড়ানো, তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ডে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ডে নয়। তাহলে ইলেকট্রিক ফিল্ডে রাখলাম, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এখানে এই দিকে, আর এই রিজিয়নটা এর লেন্থ হচ্ছে এল, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা যখন ট্রাভেল করবে, এই পয়েন্ট পিটা, তখন এটা এল ডিস্টেন্স ট্রাভেল করবে। এই অবস্থায় আমরা লিখতে পারি এটা তাহলে অ্যাক্সেলারেশন এ ইজ ইকাল টু ই কিউ ডিভাইডেড বাই এম, ফোর্স বাই মাস। সেখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন যখন এটা রাখা হয়েছিল পয়েন্ট এতে, তখন এটা ইউ ইকাল টু 0 মানে রেস্টে ছিল, তাহলে ইউ স্কোয়ার 0, as এর জায়গায় এটা বসালাম, আর এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট এল। তাহলে এখান থেকে আমরা পাবো ভি ইজ ইকাল টু রুট ওভার 2e কিউ এল ডিভাইডেড বাই এম। এখন আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আছে, ডিভি ইজ ইকাল টু ই ডিএল। তা এখানে আমরা ইন্টিগ্রেট করলে পাবো এই ডেল ভি পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকাল টু ই ইন্টু এল। এই দেখো এখানেও আমাদের ই ইন্টু এল রয়েছে, ইলেকট্রিক ফিল্ড আর লেংথ, এটা আমাদের কী বোঝাচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। তাহলে সেটা এখানে লিখে দিই, রুট ওভার 2 ডেল ভি ইন্টু কিউ ডিভাইডেড বাই এম। আবার দেখো এই ডেল ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু কিউ চার্জ, এটা আমাদের কী দেয়? ওয়ার্ক ডান। এখানে এই ইলেকট্রিক ফিল্ডে রাখার জন্য এই পি চার্জটার যে পোটেনশিয়াল এনার্জিটা পেয়েছে সেটা আলটিমেটলি কাইনেটিক এনার্জিতে কনভার্সন হচ্ছে। তার জন্য আমরা এখানে যে ডেল ভি ইন্টু কিউ, এটাকে আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জির কে, তাহলে ভি ইজ ইকাল টু রুট ওভার 2k ডিভাইডেড বাই এম, এটা লেখা যেতে পারে। এটাকে অন্যভাবেও আনা যেতে পারে, যেমন এ কিউ ইন্টু ডেল ভি ইজ ইকাল টু ওয়ার্ক ডান বিটুইন দ্যাট পয়েন্ট। আর এই ওয়ার্ক ডানটা আমরা আলটিমেটলি একটু আগে বললাম যে কাইনেটিক এনার্জি হিসেবে পাচ্ছি, তাহলে হাফ এম ভি স্কোয়ার। সেখান থেকে আমরা ভি দেখো বার করতে পারি, ঠিক একই রেজাল্ট পাবো। 2q ডেল ভি ডিভাইডেড বাই এম। আর ওপর থেকে এমনিতেই এখানে যদি ডাব্লিউটাকে তোমরা কাইনেটিক এনার্জি ধরেই নাও, তাহলে সেখান থেকে আমরা ডাইরেক্টলি এই রিলেশনে চলে আসতে পারি যে ভি ইকুয়াল টু রুট ওভার 2k ডিভাইডেড বাই এম। তা কিউ ইন্টু ডেল ভি বা ওয়ার্ক ডান বা কাইনেটিক এনার্জি, এর সবাই এনার্জি। এই এনার্জিটা সাবঅ্যাটমিক পার্টিকেলের জন্য আমরা জুলে কিন্তু বের করি না, আমরা ইলেকট্রন ভোল্টে বের করি। ইলেকট্রন ভোল্ট কি? এটাকে এভাবে ভাবা যায় যে ইলেকট্রনের সমান চার্জ আছে এরকম কোনো পার্টিকেল, ধরো এটা প্রোটনই, এটাকে
কোনো ইলেকট্রিক ফিল্ডে দুটো পয়েন্টের মাঝখানে যেখানে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে, সেই এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যদি এটাকে ফ্রিলি যেতে অ্যালাউ করা হয়, তাহলে সেকেন্ড পয়েন্টে পৌঁছলে এটা যে কাইনেটিক এনার্জি হবে সেই এনার্জিটা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। তার মানে এটাকে এরকম লেখা যায় 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকাল টু 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 1 ভোল্ট ইজ ইকাল টু 1.6 ইন্টু 10⁻19 জুল। এবার দেখো আমার টার্গেট হচ্ছে যে আমি একটা প্রোটনকে অ্যাক্সেলারেট করিয়ে তার ভেলোসিটি লাইটের স্পিডের কাছাকাছি নিয়ে যেতে চাইছি। লাইটের স্পিডের বেশি তো যাওয়া যাবে না, লাইটের স্পিডের কাছাকাছি নিয়ে যাচ্ছি কম। তো ধরেই নিই যে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিতে নিয়ে যাব। তা এই ভেলোসিটিতে নিয়ে যেতে গেলে আমায় কত পোটেনশিয়াল ডিফারেন্স এটাকে দিতে হবে সেইটা একটু ক্যালকুলেট করে দেখি। ভেলোসিটি ইজ ইকাল টু আগেই লিখেছিলাম √2 del v ইন্টু কিউ ডিভাইডেড বাই এম। এখানে কিউ হচ্ছে ই, কারণ এটা প্রোটন, ইলেকট্রনের সমান চার্জ, আর ওইদিকে ভি আমাদের del v, এটা আমরা বার করব। তাহলে আমরা দুদিকে স্কোয়ার করে দিই, তাহলে আমরা পাবো ভেলোসিটি স্কোয়ার ইজ ইকাল টু 2 ইন্টু del v, যেটা আমরা বার করব, ইন্টু প্রোটনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই প্রোটনের মাস মানে 1.67 ইন্টু 10⁻27। এখান থেকে ভি পাবো, এখানে এই 1.6 1.67 কেটে দিই, যদিও কাটা যায় না, তাও সিম্পলিসিটির জন্য কেটে দিই। তাহলে আমরা পাবো 9 ইন্টু 10⁻16 ইজ ইকাল টু 2 ইন্টু del v ইন্টু 10⁻19 ছিল, আর ওপরে 27 চলে এলো এটা। এখানে এখন 2 আর এই 9 কেটে এটা 4.5 করে দিই, ওকে। আর এই 10⁻⁻, এটা 8 হবে, এটা এ পাশে নিয়ে যাই। তাহলে দেখো 4.5 ইন্টু 10⁻16 - 8 ইজ ইকাল টু 4.5 ইন্টু 10⁸ এত ভোল্ট। তার মানে 4.5 ইন্টু 10 স্কোয়ার এত মেগা ভোল্ট, বা বলতে পারো 450 মেগা ভোল্ট। এই হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করাটা বেশ মুশকিল, বিশাল ট্রান্সফরমার লাগবে, অনেক প্রবলেম আছে। তাহলে এটা কি করা যেতে পারে? তাহলে এটাকে এরকমভাবে কি আমরা অ্যাক্সিলেট করতে পারি, দেখো কম পোটেনশিয়াল দিয়ে, যে এই পার্টিকেলটাকে এরকম একটা জায়গা, এই এল, এই লেংথ যেরকম আগে ছিল সেরকম এখান দিয়ে এই অবধি তো আনা হলোই। এখন যখন এটা এই জায়গায় পৌঁছে যাচ্ছে পয়েন্ট বিতে, তখন আমরা কি করলাম, এটাকে না ঘুরিয়ে এই আরেকটা ট্র্যাকে পৌঁছে দিলাম। একদম এ টু বি যেরকম ছিল ট্র্যাক, আইডেন্টিক্যাল একটা ট্র্যাক, কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে। তাহলে এবার সেই ইলেকট্রিক ফিল্ড ফলো করে এই সি থেকে এটা এই পয়েন্ট ডি অবধি চলে যাবে, এখানেও অ্যাক্সিলারেট হবে, সেম অ্যাক্সিলারেশন হয়ে আবার আমরা ওটাকে এখান থেকে পয়েন্ট এতে ঘুরিয়ে দেবো কোনোভাবে। তাহলে পয়েন্ট এ থেকে স্টার্ট করে যখন পয়েন্ট এতে আবার ফিরে এলো, তখন ওর ভেলোসিটি কত হবে একটু দেখা যাক। আমরা পয়েন্ট বিতে পাবো ভি স্কোয়ার ইজ ইকাল টু 2AL। পয়েন্ট সিতে ভেলোসিটি সেম থাকবে, কারণ আমরা শুধু এখান থেকে এখানে ঘুরিয়ে দিয়েছি, আমরা ওর ভেলোসিটিটাকে বাড়াইনি। ভেলোসিটি বাড়ানোর জন্য আমাকে ইলেকট্রিক ফিল্ড দিতে হবে, ওইখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। কিন্তু পয়েন্ট সি থেকে পয়েন্ট ডিতে ইলেকট্রিক ফিল্ড আছে এবং এই দিকে এটা অ্যাক্সিলারেট হয়েছে। তাহলে পয়েন্ট ডিতে যখন পৌঁছে গেছে তখন ওর ভেলোসিটি কত, ধরা যাক v1, তাহলে v1 স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার প্লাস 2AL। 2AL এটার ভ্যালু আমরা এখানে জানি ভি স্কোয়ার, তাহলে এখানে ভি স্কোয়ার বসিয়ে দাও। তাহলে v1 স্কোয়ার ইজ ইকাল টু 2v স্কোয়ার। এবার এটা পয়েন্ট এতে পৌঁছলো, যেখানে ছিল ঠিক সেখানে। এখানে পৌঁছে যাওয়ার পর ওর কিন্তু এখান থেকে এই ডি থেকে এতে আসতে কোনো ভেলোসিটি বাড়েনি, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড নেই। তাহলে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেই ফিরে এলো, কিন্তু দেখো ওর কাইনেটিক এনার্জি কত বাড়লো। আমরা দেখেছি ভেলোসিটি যখন শুরু করেছিল তখন ইউ ইকুয়াল টু 0 ছিল, তার মানে কাইনেটিক এনার্জি 0। যখন পয়েন্ট বিতে গেল তখন দেখো ভি স্কোয়ার আমরা ধরেছিলাম 2AL, এই ভি স্কোয়ারটা এখানে বসে হাফ এম ভি স্কোয়ার। যখন সিতে গেল তখন কাইনেটিক এনার্জি বাড়লো না, জাস্ট টার্ন করলো। এখান থেকে যখন ডিতে গেল তখন দেখো কত হয়েছে, হাফ এম v1 স্কোয়ার। v1 স্কোয়ার আমরা পেয়েছি 2v স্কোয়ার, বসিয়ে দাও। তাহলে হাফ এম
ভি স্কোয়ার ইন্টু টু, আগে যা ছিল তার ডবল হয়ে গেছে। পয়েন্ট বিতে যা ছিল কাইনেটিক এনার্জি, পয়েন্ট ডিতে তার ডবল হয়ে গেছে। ফার্স্ট টাইমে জিরো ছিল, সেখান থেকে পয়েন্ট বিতে যখন গেছে সেটা একটা কাইনেটিক এনার্জি এখানে অ্যাকোয়ার করেছে। কিন্তু এবার নেক্সট যত ওই ইলেকট্রিক ফিল্ডটা ও পেরোবে তত টাইমস এই কাইনেটিক এনার্জি বাড়তে থাকবে। তাহলে ধরো যে পার্টিকেলটাকে আগে একটা পার্টিকুলার ভেলোসিটিতে অ্যাক্সেলারেট করার জন্য ধরো 100 ইলেকট্রন ভোল্ট আমার দরকার হচ্ছিল, এখন প্রত্যেকটা স্টেপে মানে এই প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি জাস্ট ওয়ান ভোল্ট প্রোভাইড করে আমি এই 100 ভোল্ট দেখো বারবার করে টার্ন করিয়ে এটা এরকম করতে পারি। যে ধরো এখান থেকে এখানে যখন এলো একটা প্রোটনই ধরে নাও, তাহলে তখন তার 1 ইলেকট্রন ভোল্ট কাইনেটিক এনার্জি হয়ে গেল। আমি যখন এখান থেকে এখানে নিয়ে গেলাম তখন 2, এখান থেকে এখানে যখন নিয়ে গেলাম 3, এখান থেকে এখানে নিয়ে গেলাম 4, 5, 6, এইভাবে দেখো 50 টার্নসে 100 ইলেকট্রন ভোল্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমাকে কত ভোল্ট ক্রিয়েট করতে হলো? 1 ভোল্ট। এখানেও এটাই হচ্ছে টার্গেট। আর এই যে সিস্টেমটা দেখলে, এই সিস্টেমটাই হচ্ছে গিয়ে সাইক্লোট্রন। এখানে এই যে টার্ন করানোর কাজটা আমরা আগে জানি যে একটা চার্জকে কে টার্ন করাতে পারে? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড ওকে অ্যাক্সেলারেশন দিচ্ছিল আর টার্ন করা ছিল ম্যাগনেটিক ফিল্ড। এই যে স্ট্রাকচারটা দেখছো ডি এর মতো আমি এঁকেছি, এটাকে বলা হয় ডি। আর মাঝখানে যে গ্যাপে ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে এটার নাম হচ্ছে সেন্ট্রাল গ্যাপ। এর মাঝখানে এই সেন্ট্রাল গ্যাপে কোনো চার্জ পার্টিকেলকে রেখে ইলেকট্রিক ফিল্ড প্রোভাইড করা হয়। প্রোভাইড করলে সঙ্গে সঙ্গে ও একটা দিকে ছুটে যাবে, সেই দিকে ছুটে গেলে একটা ভেলোসিটি অ্যাকোয়ার করবে। সেই ভেলোসিটির জন্য ওটাকে এখানে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এটাকে টার্ন করিয়ে দেওয়া হবে। যখন টার্ন করিয়ে দেওয়া হচ্ছে তখন এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য আগে এই দিকে এসেছিলো, এবার যখন এটা এইদিকে রিটার্ন করে আসছে তখন ইলেকট্রিক ফিল্ডটাও ওর সঙ্গে সিনক্রোনাইজ করে এমন করে দেওয়া হয় যাতে ইলেকট্রিক ফিল্ডটার আবার এই দিকে হয়ে যায়। তাহলে ওই পার্টিকেলটা তখন এই দিক থেকে এই দিকে ছুটে আসে, অ্যাক্সেলারেট হয়। একটা ভেলোসিটি আছে, সঙ্গে সঙ্গে ওকে টার্ন করিয়ে দেয় এখানে ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের জন্য আবার টার্ন করে, এবার এই ইলেকট্রিক ফিল্ডটাকে আবার এখানে উল্টো দিকে করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, যাতে এটা এই দিকে অ্যাক্সেলারেট হতে পারে, হয়ে আবার এই ডিটাতে পৌঁছলো, এই ডিতে এটা আবার টার্ন করবে। এইরকমভাবে এটা হতেই থাকে। হতে হতে এর একটা কাইনেটিক এনার্জি, একটা ভালো রকম একটা ভেলোসিটি পাওয়া যায়। ভেলোসিটি বাড়লে রেডিয়াস বাড়বে। কেন রেডিয়াস বাড়বে? কারণ আমরা আগে দেখেছিলাম ভেলোসিটি ইজ ইকাল টু কিউ বি ইন্টু আর ডিভাইডেড বাই এম। ভেলোসিটি বাড়লে রেডিয়াস বাড়বে। তাহলে এই বড় রেডিয়াসে এটা আস্তে আস্তে ঘুরবে, ঘুরতে ঘুরতে আলটিমেটলি এমন একটা রেডিয়াসে পৌঁছবে যেই রেডিয়াসে এখানে ঘোরার জায়গা নেই, কিন্তু একটা হোল আছে, এই হোলটা থেকে এটা বেরিয়ে যাবে। আর টার্গেটটাকে এখানে রাখা হয় যাতে এটা এখানে হিট করতে পারে। এটা একটু ভালোভাবে দেখবো এর কনস্ট্রাকশনটা। এই হচ্ছে সাইক্লোট্রনের অ্যাকচুয়াল কনস্ট্রাকশন। সাইক্লোট্রনের দুটো ডি, মাঝখানে চার্জ পার্টিকেল। এই দুটো ডিকে দেখো একটা কারেন্ট সোর্সের সঙ্গে জয়েন করা হয়েছে। এই সোর্সটা এসি। একটু আগে দেখলে ইলেকট্রিক ফিল্ডটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যখন এটা এইভাবে রিটার্ন করে আসবে তখন ইলেকট্রিক ফিল্ড এই দিকে, যখন এটা এই দিকে যাবে তখন ইলেকট্রিক ফিল্ড এই দিকে, যাতে ওই রাস্তাতে ওটা অ্যাক্সেলারেট করতে থাকে। এটা যদি না হয় তাহলে কিন্তু অ্যাক্সেলারেট হবে না। আর যদি উল্টো হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে তো রিটার্ড করবে। আর এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এরকম দেখানো হয়েছে। এবার দেখো এই ডিটা দেখেছো হলো, ভেতরে চার্জটা ঢুকে যেতে পারে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেতরে কিছু নেই আর না কোনো পোটেনশিয়াল ডিফারেন্স আছে। তার জন্য যখন এটা ভেতরে ঢুকে যায় তখন আর ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল ডিফারেন্স ওগুলো কোনো কাজে লাগে না। এটা জাস্ট এই গ্যাপটাতেই কাজে লাগে। এই পুরো সিস্টেমটার মধ্যে আমি কিন্তু একটা ম্যাগনেট থাকে যেটা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করে ওপর নিচে, সেটা দেখাইনি। আর এই পুরো সিস্টেমটাকে ভ্যাকুয়ামের মধ্যে রাখা হয়, যখন পার্টিকেলটা যাতে মুভ করে তখন যেন অন্য কোনো এয়ার পার্টিকেলের সঙ্গে ওটা কোলাইড না করে, তার জন্য এটা ভ্যাকুয়ামের মধ্যে এটা প্লেস করা হয়। আর এই ডিগুলো এমন মেটেরিয়াল দিয়ে তৈরি, এমন মেটাল দিয়ে, যাতে ইলেকট্রিক ফিল্ড তো ভেতরে থাকবে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে কাজ করতে পারবে। তাহলে এবার লেফট হ্যান্ড রুল দিয়ে তোমরা দেখো যে ডিরেকশন কোনটা কখন কীরকম হবে। এই চার্জ পার্টিকেলটা যদি এইদিকে যায় তাহলে ভেলোসিটি ডিরেকশন আমি এরকম রাখি তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আর ভেলোসিটি ডিরেকশন এটা ধরো এইদিকে যাচ্ছে, তাহলে তোমার মিডল ফিঙ্গার ওইদিকে করো আর ইন্ডেক্স ফিঙ্গার এই অ্যারোগুলোর দিকে।
তাহলে দেখো বুড়ো আঙুল নিচের দিকে। তাহলে এটা যখন এই এন্টার করবে তখন এটা নিচের দিকে এইভাবে টার্ন করবে যতক্ষণ এই ডি এর ভেতরে থাকবে। তার টার্ন করতে গিয়ে বেরিয়ে আসবে, আর যেই বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এই দিক থেকে এইদিকে এটা এই ডিতে ঢুকে যাবে। কিন্তু মাঝখানে ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটু অ্যাক্সেলারেট করে ফেলেছে। এবার আবার টার্ন করবে, এবার একটা বেশি রেডিয়াস নিয়ে, কেননা ভেলোসিটি বেশি হয়ে গেছে। তারপর ওইখান দিয়ে টার্ন করে বেরিয়ে আসতে গেলে আবার ইলেকট্রিক ফিল্ড, কিন্তু এবারে ওই যে অসিলেটার যে এসি যে সোর্স আছে তার ডিরেকশন ততক্ষণে উল্টে গেছে। উল্টে গিয়ে এই দিক থেকে এইদিকে হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ওই দিকে ওটাকে অ্যাক্সিলেট করবে, করে ওই ডিতে ঢুকে যাবে। আবার ওটা রোটেট করবে, এইভাবে এটা বারবার রোটেট করতে করতে একটা সময় আসবে এই পকেট আছে এইদিকে, এই পকেট থেকে এটা বেরিয়ে যাবে, এখান দিয়ে গিয়ে এর যে সোর্স আছে তাকে গিয়ে হিট করবে। একটু দেখে নেওয়া যাক এটার অ্যানিমেশন। এই এটা ইলেকট্রিক ফিল্ডে দিয়ে গেল, টার্ন করলো উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড, আবার দেখো স্পিড বাড়ছে, রেডিয়াস বাড়ছে, বাড়তে বাড়তে টার্গেটকে হিট করলো। এই হচ্ছে অ্যাক্সিলারেটর সাইক্লোট্রন। এবার এটার ফর্মুলা, এই ফর্মুলাগুলো দেখো আগেই বার করা হয়ে গেছে। যেখানে আমি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জের সার্কুলার মোশন দেখিয়েছিলাম, এখানে একদম সেম ইকুয়েশনস আসবে, সেম ফর্মুলা আসবে, যেখানে তোমরা পাবে ভি ইজ ইকুয়াল টু কিউ বি আর ডিভাইডেড বাই এম। এখানে ভি তোমাদের বলবে ম্যাক্সিমাম ভেলোসিটি বার করতে বলবে, রেডিয়াস বলে দেবে ডি এর, সেখানে এই বার করতে হবে। আর ওমেগা আগেই বলেছিলাম, এখানে কিন্তু ওমেগা ভেলোসিটি বা রেডিয়াস কারোর ওপর ডিপেন্ড করে না, জাস্ট স্পেসিফিক চার্জ মানে কিউ বাই এম আর এই ম্যাগনেটিক ফিল্ড এটার উপর ডিপেন্ড করে। আর কাইনেটিক এনার্জি এটাও আগে বলে দিয়েছি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে এখানে। আর একটা সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি সেটা বলেছিলাম যে কিউ বি ডিভাইডেড বাই 2πm। এই যে ফ্রিকোয়েন্সিটা আছে এই ফ্রিকোয়েন্সিতেই কিন্তু ওই যে এসি সোর্স যেটা ছিল, যে কিনা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করছিল, তারও ফ্রিকোয়েন্সি কিন্তু এই ফ্রিকোয়েন্সির সঙ্গে ইকুয়াল হতে হবে। এই দুটো ফ্রিকোয়েন্সি ইকুয়াল হওয়াটাই বলা হয় রেজোনেন্সের কন্ডিশন। কেননা এই দুটো যদি ইকুয়াল না হয় তাহলে ওই চার্জ পার্টিকেলটা যখন রিটার্ন করে আসবে তখন যদি ওই দিকে যেদিকে ওর ভেলোসিটি সেই দিকে যদি ইলেকট্রিক ফিল্ড না পায় তাহলে কিন্তু রিটার্ডেশন হয়ে যাবে। সেই জন্য এইটাকে কিন্তু সিঙ্ক্রোনাইজ থাকতে হবে, আর এটাই ওই জন্য বলা হয় যে রেজোনেন্সের এটাই কন্ডিশন। আচ্ছা, এবার এখানে এর কিছু লিমিটেশনস আছে। প্রথম থেকে আমি বলে আসি এটা চার্জ পার্টিকেল, কেননা চার্জ পার্টিকেল যদি না হয় তাহলে একে না ইলেকট্রিক ফিল্ড একে অ্যাক্সিলেট করতে পারবে আর না ম্যাগনেটিক ফিল্ড একে টার্ন করাতে পারবে, তাহলে এটা চার্জ পার্টিকেল হতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে একটু আগে দেখছিলাম যে প্রোটনের স্পিড লাইটের স্পিডের কাছাকাছি আনতে চাইছিলাম, ওরকম করতে গেলেই প্রবলেম আছে। কেননা স্পিড যদি বেড়ে যায় লাইটের স্পিডের কাছাকাছি ওরকম যদি হয়ে যায় তাহলে ওর মাস কিন্তু বেড়ে যায়। আইনস্টাইনের থিওরি আমরা জানি যে কোনো ভেলোসিটিতে যাচ্ছে এরকম কোনো পার্টিকেলের মাস ইজ ইকাল টু রেস্ট মাস ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার দেখো ভি স্কোয়ার যদি ভি জিরো হয় তাহলে নিচের পুরো টার্মটাই 1 হয়ে যাবে, তাহলে এম ইজ ইকাল টু এম জিরো, ঠিক আছে। কিন্তু ভেলোসিটি যদি বাড়তে থাকে, বাড়তে বাড়তে সি এর সঙ্গে কম্পারেবল কোনো জায়গায় আসে, তাহলে দেখো 1 থেকে একটা নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে যেটা 1-এর থেকে কম, তাহলে নিচে আমি যেটা এটা পাবো টার্মটা সেটাও একটা নাম্বার পাবো যেটা 1-এর থেকে কম। তাহলে এম জিরোকে 1-এর থেকে ছোটো কাউকে দিয়ে ডিভাইড করা হচ্ছে, তাহলে দেখো এই মাস কিন্তু বেড়ে যাবে। তা এরকম যদি হয় তাহলে আমার ওখানে ফ্রিকোয়েন্সি ছিল কিউ বি ডিভাইডেড বাই 2πm। এম যদি বেড়ে যায় বা চেঞ্জ হয় তাহলে দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটার পাক খাওয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু ওই যে অসিলেটর যেটা আছে এসি সোর্স তার ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ওটা অ্যাক্সেলারেশন বন্ধ হয়ে যাবে, তাহলে এটাও একটা প্রবলেম। তো এই প্রবলেম এখনকার দিনে এটাকে করা হয়েছে সিঙ্ক্রোটন বলে একটা ডিভাইস আছে, যেমন তোমরা সার্ন যারা নাম জানো সুইজারল্যান্ডে রয়েছে, ওখানে একটা বিশাল বড় এরকম অ্যাক্সিলেটর রয়েছে। সেই অ্যাক্সিলেটর যদি ওটা সাইক্লোটন বলা যায় না, ওটা সিঙ্ক্রোটন, কেননা ওখানে ওগুলো লাইটের স্পিডের কাছাকাছি নিয়ে যাওয়ার সময় এই যে স্পিড মাস নিয়ে যে প্রবলেমটা আছে সেটাকে ওখানে সিঙ্ক্রোনাইজ করে নেওয়া হয়, ওই জন্য যে ফ্রিকোয়েন্সির যে প্রবলেমটা হয় সেটা সিঙ্ক্রোনাইজ করে নেওয়া হয়। এবার এই কনসেপ্টের উপর একটা নিউমেরিক্যালস দেখা যাক। কোশ্চেনটা বলছে একটা প্রোটন আর একটা আলফা পার্টিকেল একই পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে অ্যাক্সেলারেট হয়ে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে। এদের যে ভেলোসিটি তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন 90 ডিগ্রিতে আছে। তাহলে এই দুটো পার্টিকেল যে সার্কুলার পাথ ফলো করে রোটেট করবে সেই সার্কুলার পাথ দুটো রেডিয়াস এখানে চেয়েছে, রেডিয়াসগুলোর রেশিও চেয়েছে।
তাহলে এটা দেখা যাক কী করে হয়। ধরা যাক এই সেম পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যেতে গিয়ে প্রোটন আর আলফা পার্টিকেলের ভেলোসিটি হয় ভিপি আর ভি আলফা। এখন দেখো প্রোটনের মাস যদি এম হয়, আলফা পার্টিকেলের মাস কিন্তু 4m, দুটো প্রোটন দুটো নিউট্রন। আবার দেখো প্রোটনের চার্জ হচ্ছে ই, আবার আলফার চার্জ হচ্ছে 2e, দুটো প্রোটন। তাহলে আমরা দুটোর জন্য লিখতে পারি প্রোটনের জন্য ইভি ইকুয়াল টু হাফ এম ভিপি স্কোয়ার, আর আলফা পার্টিকেলের জন্য 2ev ইজ ইকুয়াল টু হাফ 4m ভি আলফা স্কোয়ার। এই দুটো রেশিও করলে আমরা এখানে পেয়ে যাব হাফ ইজ ইকুয়াল টু 1/4 ভিপি বাই ভি আলফা এদের হোল স্কোয়ার। তাহলে ভিপি বাই ভি আলফা ইজ ইকুয়াল টু √2। এবার যদি ম্যাগনেটিক ফিল্ড ধরো বি, আর এদের রেডিয়াস প্রোটনের জন্য আর পি আর আর আলফা, তাই যদি হয় তাহলে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে লিখতে পারি ই ভিপি ইন্টু বি ইজ ইকাল টু এমভি স্কোয়ার এমভিপি স্কোয়ার ডিভাইডেড বাই আরপি। এখান থেকে আমরা রেডিয়াস লিখতে পারি এমভিপি ডিভাইডেড বাই বি ইন্টু ই। আবার আলফার জন্য 2e ভি আলফা ইন্টু বি ইজ ইকাল টু 4m ভি স্কোয়ার ভি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই আর আলফা। এখান থেকে আর আলফা আমরা পেয়ে যাব 2m ভি আলফা ডিভাইডেড বাই বিই। তাহলে এখান থেকে রেশিও করো, পেয়ে যাবে আরপি বাই আর আলফা ইজ ইকাল টু 1/2 ভিপি ডিভাইডেড বাই ভি আলফা। তার মানে ভ্যালু বসিয়ে দাও হাফ ইন্টু √2, তার মানে 1/√2। তাহলে আজকে এই পর্যন্তই, পরের টপিকে বায়ো সাভার্ট ল।